তাহলে এসিআর এর আলাদাভাবে দেখলাম তার ফাংশন কি, আরইআর এর আলাদাভাবে দেখলাম তার ফাংশন কি। ওকে, তারপরে আমরা পড়লাম যে এসিআর আরইআর দুজনেই আমরা একসঙ্গে কি কি ফাংশন রান করতে পারি। এসিআর আরইআর দুজনকেই একসঙ্গে আমরা কি কি ফাংশন রান করতে পারি। নিজেল গ্র্যানিউল কি জিনিস, মাইলয়েড বডি কি জিনিস, বলো। প্রত্যেকের কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, দেখো এনসিআরটি কি বলছে, ছবিটার দিকে তাকাও, ভীষণ ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, বহুবার এই ডায়াগ্রাম থেকে কোয়েশ্চেন এসছে। দেখো এটা যদি নিউক্লিয়ার এনভেলপ হয়, ইফ দিস ইজ নিউক্লিয়াস, দিস ইজ নিউক্লিয়ার পোর, কত পার্সেন্ট আছে টোটাল সারফেস এরিয়া নিউক্লিয়ার পোর? 10%। 10%, তাই না? আচ্ছা, তাহলে এখানে এই যে নিউক্লিয়ার পোর, তারপরে এটা আউটার মেমব্রেন, তাহলে আউটার মেমব্রেন থেকে দেখো এটা তৈরি হলো এন্ডোপ্লাজমিক। তাহলে এই এন্ডোপ্লাজমিক যখন রাইবোসোম স্টার্টেড আছে, তাহলে এই জায়গাটাকে কি আমি বলতে পারি যে দিস ইজ সিস্টারনি? হ্যাঁ স্যার। দিস ইজ সিস্টারনি। আর এই জায়গাতে দেখো এইটা, এর মধ্যে রাইবোসোম স্টার্টেড আছে, তাহলে তুমি এটাকে কি বলবে? টিবিউল। টিবিউল। তাই এটাকে বলেছো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তাহলে ক্লিয়ার ডায়াগ্রামটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Electron microscopic studies of eukaryotic cell reveal the presence of a network or reticulum of tiny tubular structure scattered in the cytoplasm that is called as endoplasmic reticulum. তাহলে দেখো এটা নেটওয়ার্ক অফ রেটিকুলাম বলে এটাকে আমরা রেটিকুলাম বলছি। ইউক্যারিওটিক সেলে আছে মাইক্রোস্কোপিক ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এবং এটাকে আমরা যেহেতু বললাম উইদিন দ্য সাইটোপ্লাজম ইট ইজ লোকেটেড, সো দ্য নেম ইজ গিভেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হেন্স ER divides the intracellular space into two distinct compartment। দেখো তাহলে আমরা টোটাল সেলের স্পেসটাকে দুটো কম্পার্টমেন্টে ER ভেঙে ফেললো, কিরকম? এক হচ্ছে লিউমিনাল সাইড, দ্যাট ইজ ইনসাইড দ্য ইয়ার, মানে কোন জায়গাটা বলতো, আমি বলি এই যে জায়গাটা খেয়াল করেছো, এই যেটা উইদিন দ্য ইয়ার আছে, উইদিন দ্য সিস্টারনি, উইদিন দ্য টিবিউল আছে, এই পার্টটাকে আমরা কি বলবো? দিস ইজ দ্য লুমিনাল সাইড। এন্ড এক্সট্রা লুমিনাল তার মানে এর বাইরে, তাহলে এখানে কে বসে আছে? সাইটোপ্লাজম। ওকে, তাহলে দেখো ভেতরেরটাকে আমরা বলছি লুমিনাল সাইড, বাইরের দিকটাকে আমরা বলছি এক্সট্রা লুমিনাল সাইড, যেখানে সাইটোপ্লাজম আছে। ওকে, নেক্সট, ER often shows ribosome attached to their outer surface. The endoplasmic reticulum bearing ribosome on their surface is called as rough endoplasmic reticulum. In the absence of ribosome, they appear smooth and called as smooth endoplasmic reticulum. RER is frequently observed in the cell, actively involved in protein synthesis and secretion. দেখো প্রোটিন সিনথেসিস মানে সেখানে কি রাখতে হবে? RER। তাহলে প্রোটিন সিনথেসিস এন্ড প্রোটিন সিক্রেশনের সঙ্গে কে রিলেটেড? RER। কিন্তু যদি এরকম কোয়েশ্চেন থাকে যে হুইচ সেল অর্গানেল ইজ রিলেটেড টু সিক্রেশন, তাহলে একা সিক্রেশন দিলে তখন কিন্তু গলগি বডি আনসার হয়ে যাবে, ঠিক আছে? দে আর এক্সটেন্সিভ এন্ড কন্টিনিউয়াস উইথ দ্য আউটার মেমব্রেন অফ দ্য নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়ার আউটার মেমব্রেনের সঙ্গে RER কন্টিনিউয়াস। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ দ্য মেজর সাইট ফর সিনথেসিস অফ লিপিড, তাহলে এখানে লিপিড সিনথেসিসের সঙ্গে রিলেটিভলি বেশি রিলেটেড। ইন অ্যানিমাল সেল লিপিড লাইক স্টেরয়েড হরমোন আর সিনথেসিস ইন ACR। তাহলে বলো, ওই জন্য আমি তোমায় বলেছিলাম যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ACR আমরা লেডিক সেলে পাবো বা ইন্টারস্টিশিয়াল সেলে পাবো। হ্যাঁ স্যার। কেন পাবো বলো তো? কারণ তাকে স্টেরয়েড হরমোন মেক করতে হবে, স্টেরয়েড হরমোন প্রিপেয়ার করতে হবে। তাহলে এনসিআরটি পড়ে ফেললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট কম্পোনেন্ট অফ এন্ডোমেমব্রেন সিস্টেমে যেতে পারি? নেক্সট কম্পোনেন্ট অফ এন্ডোমেমব্রেন সিস্টেম, হ্যাঁ স্যার। ইট ইজ গলগি। চলো নেক্সট পার্টে আমরা চলে যাই, গলগি বডি। Golgi body, তাই না? Golgi body was first observed by George. Okay, morphological structure Camillo Golgi। Camillo Golgi। এই যে টার্ম গলগি বডি, এটাও দিয়েছিলেন ক্যামিলো গলগি। তাহলে গলগি বডি
term was given by Camillo Golgi. Our ultrastructure was okay. Ultrastructure was studied by Dalton. ক্লিয়ার? তাহলে বলো গলগি বডি কে অবজার্ভ করলেন ফার্স্ট? জর্জ জর্জ। মরফোলজিক্যাল স্ট্রাকচার এবং এই টার্ম গলগি বডি ক্যামিলো গলগি। আল্ট্রা স্ট্রাকচার ওয়াজ স্টাডিড অর গিভেন বাই ডাল্টন। গ্রেট গ্রেট। একে আমরা আরো অনেকগুলো নামে ডাকতে পারি। আদার নেমস। তুমি ইনস্টেড অফ গলগি কোন জায়গাতে পেতে পারো লাইপোকন্ড্রিয়া। তাহলে যদি কোনো জায়গাতে লাইপোকন্ড্রিয়া বলে তার মানে কাকে বলতে চেয়েছে বলো? গলগি। ডিকটায়োজোম। ডিকটায়োজোম মনে রাখবে এটা স্পেশালি আমরা প্লান্ট সেলে গলগি বডিকে ডিকটায়োজোম বলি। ওকে, যদি কোনো জায়গাতে আমরা ইডিওজোম টার্মটা পাই তাহলে ইডিওজোমও কাকে এক্সপ্রেস করতে চেয়েছে? গলগি বডিকে। যদি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোয়েশ্চেন এসছে সেখান থেকে আমি তুলে নিয়েছি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আনসার গলগি বডি। যদি বলে ট্রাফিক পুলিশ অফ সেল, ট্রাফিক পুলিশ অফ সেল, আনসার হয়ে গেল গলগি বডি। তাহলে মনে থাকবে গলগি বডিকে কি কি নামে ডাকা যায়? আরো এটাকে তুমি বলতে পারো ডাল্টনস কমপ্লেক্স। ডাল্টনস কমপ্লেক্স। তাহলে গলগি বডির আরো কত শত নাম আছে, লাইপোকন্ড্রিয়া, ডিকটায়োজোম, ইডিওজোম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ট্রাফিক পুলিশ অফ সেল, ডাল্টনস কমপ্লেক্স, এই সব নামগুলো আমরা কাকে দিচ্ছি? গলগি বডিকে। ক্লিয়ার? গলগি মেইনলি কনসার্নড উইথ কি বলো? সিক্রেশন। গলগি ইজ মেইনলি কনসার্নড উইথ সিক্রেশন। Golgi is mainly concerned with secretion. তাহলে আমি যে তোমায় বলি যে কোন সেলের মধ্যে সেকশন হয়ে গেছে, কোন সেলের মধ্যে তুমি গলগি বডিকে বেশি এক্সপেক্ট করো? যারা সিক্রেটারি সেল। তাহলে আমি যদি বলি যে লার্জার এর যদি সাইজ তোমার কাছে জানতে চাই তাহলে কোথায় এর সাইজ লার্জার হবে আর কোথায় সাইজ স্মলার হবে? লার্জার ইন সিক্রেটারি সেলস। সিক্রেটারি সেলস, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল বললাম প্যানক্রিয়াটিক সেল। প্যানক্রিয়াটিক সেল সিক্রেটারি তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে দেখো প্যানক্রিয়াটিক সেলের আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি এখানে। একটু আগে দেখলাম যে যারা প্যানক্রিয়াটিক সেল তার মধ্যে আমরা টিবিউলস এর কম্পোনেন্ট কম পাবো, সিস্টার্নি বেশি পাবো, তাই না? আবার এখন দেখলাম যে তার মধ্যে যে গলগি বডিজ গুলো আছে সেই গলগি বডি গুলো বলো তো বড় সাইজের না ছোট সাইজের গলগি বডি? আর স্মলার ইন নন সিক্রেটারি সেলস। স্মলার ইন নন সিক্রেটারি সেলস। ধরো মাসল সেলে যদি আমি বলি মাসল সেল কি কিছু সিক্রেশন করছে? না। তাহলে মাসল সেলে আমরা বলবো গলগি বডি গুলো স্মলার সাইজে। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। ভেরি গুড। গলগি বডিকে আমরা প্লাস মাইনাস বলি তো? হ্যাঁ। কারণ গলগি হচ্ছে সিঙ্গেল মেমব্রেন মাউন্ট, আর সিঙ্গেল মেমব্রেন মাউন্ট মানে মেমব্রেন মাউন্ট স্ট্রাকচার তুমি প্রোক্যারিওটিকে পাবে না। তাহলে মাইনাস কোথায়? অ্যাবসেন্ট কোন জায়গাতে? প্রোক্যারিওটিক সেল। ওকে, ইউক্যারিওটিক সেলেও আমরা কিছু জায়গাতে পাবো না। কোথায় দেখো? ফার্স্ট, সিভ টিউব অফ প্লান্ট। সিভ টিউব অফ প্লান্ট। তাহলে প্লান্টের সিভ টিউবে গলগি বডি আছে? আনসার নো। সেকেন্ড, স্পার্ম অফ ব্রায়োফাইট এন্ড টেরিডোফাইট। স্পার্ম অফ ব্রায়োফাইটস and
টেরিডোফাইট। ব্রায়োফাইট, টেরিডোফাইটের স্পার্মের মধ্যে আমরা কি পাবো না? গলগি বডি পাবো না। ওকে, আর একটা এক্সাম্পল তো সবাই তুমি জানো, ম্যামালিয়ান ম্যাচিওর আরবিসি, তাই না? ম্যামালিয়ান ম্যাচিওর আরবিসি। গ্রেট। আচ্ছা, ম্যামালিয়ান ম্যাচিওর আরবিসিতে কোনো সেল অর্গানেল যে নেই, সেটা থেকে লাভ কি? ম্যামালিয়ান ম্যাচিওর বেশি অক্সিজেন পরিবহন করতে পারবে, অক্সিজেনের ক্যারিং ক্যাপাসিটি বেশি হবে। অর্গানেল, এখানে কোনো সেল অর্গানেল নেই। যদি সেল অর্গানেল না থাকে তাহলে আমি কি বলতে পারি? স্পেস অনেক বেশি। তাহলে এখানে বলো তো হিমোগ্লোবিনের ভলিউম অনেক বেশি রাখতে পারবে কিনা? স্পেস যেহেতু অনেক বেশি, তাহলে আমরা বলতে পারি এখানে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিনকে তুমি প্যাকেট করে রাখতে পারবে। আর প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন যদি প্যাকেট করে রাখা যায়, তার মানে বলো তো ক্যারিং ক্যাপাসিটি বাড়বে। বেশি হবে। ক্যারিং বেশি হবে। ক্যাপাসিটি অফ অক্সিজেন বেশি হয়ে গেল। আবার দেখো, এর মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে? এর মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে? নেই। না, তাহলে মাইটোকন্ড্রিয়া না থাকলে অক্সিজেন ইউটিলাইজেশন হবে? না, না। আর অক্সিজেন ইউটিলাইজেশন না হলে বলো তো অক্সিজেনটাকে প্রপারলি সেলকে দিতে পারবে কিনা? না। এই হ্যাঁ স্যার, সেলটাকে ডেলিভার করতে পারবে, কারণ নিজে ইউটিলাইজ করছে না তো। আমি বলি যে এক্সাম্পলটা ধরো, তুমি তুমি মেডিকেল পেয়ে গেলে, মেডিকেল পেয়ে যাওয়ার পরে তোমাকে কেউ একটা মিষ্টি খাওয়াতে চেয়েছে, তাহলে সেই মিষ্টিটা যদি আমাকে দিয়ে পাঠায়, আমি ভীষণ মিষ্টি খেতে পছন্দ করি, রসগোল্লা, তাহলে ওই রসগোল্লাটা যদি আমাকে দিয়ে পাঠায়, তাহলে কি খুব একটা ভালো ক্যারিয়ার হব আমি? রাস্তার মাঝখানে না স্যার। হাওয়া হয়ে যাবে, অর্ধেক হাওয়া হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। তাহলে মাইটোকন্ড্রিয়া ভাবো, এ নিজে অক্সিজেন ক্যারি করছে, যদি নিজে অক্সিজেন খেতে পছন্দ করে, তাহলে সে যেখানে পৌঁছতে বলেছিলাম সেই পর্যন্ত অক্সিজেন পৌঁছবে? না। পৌঁছবে না। তাহলে নেচার কি চালাক, বুঝতে পেরেছো? নেচার, নেচার যাকে দিয়ে মিল্ক পরিবহন করছে তাকে ল্যাকটোজ ইনটলারেন্স করে দিয়েছে, যে তুই মিল্ক খেয়ে সহ্যই করতে পারবি না। বুঝতে পেরেছো? আমাকে দিয়ে কখনোই রসগোল্লা ক্যারি করাবে না কেউ। তাহলে কোথায় নেই সেটা আমরা দেখলাম, আর আছে কোথায় বলবে বলো? ইউক্যারিওটিক সেলস। ইউক্যারিওটিক সেলস এক্সেপ্ট কোন জায়গাগুলো? এই যে এক্সাম্পলস গুলো লিখলাম আমি এতক্ষণ ধরে। তাহলে কোথায় আছে কোথায় নেই একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ। ওকে, এবার দেখো কোথায় কতগুলো থাকতে পারে, নাম্বারস। তাহলে তুমি আমায় বলো এই সিস্টার্নি কোথায় কতগুলো থাকতে পারে, কোন জায়গাতে বেশি থাকতে পারে, কোথায় কম থাকতে পারে, এটা বলো, তাহলেই আমি বুঝে যাব। সেক্রেটারি সেলে বেশি থাকবে। ভেরি গুড। ধরো আমরা যদি বলি অ্যাভারেজ 1 পার অ্যানিমাল সেল, তাহলে একটা গলগির কমপ্লেক্স, একটা গলগি কমপ্লেক্স স্ট্যাক অফ গলগি সিস্টার্নি, এরকম একটাই পেতে পারি আমরা অ্যানিমাল সেলে। তাহলে অ্যানিমাল সেলে গলগি বডি কটা? সিস্টার নিয়ে একটা বলছি না কিন্তু, সিস্টার নিয়ে একটা বলছি না কিন্তু, টোটাল গলগি কমপ্লেক্সের নাম্বারটা আমরা দেখবো সিঙ্গেল। প্লান্ট সেলে আবার দেখো দ্যাট উড বি 6 to 12 পার প্লান্ট সেলস। ওকে, লোয়ার অ্যালগিতে, লোয়ার অ্যালগিতে you can have 1 parcel, lower algae. Rhizoidal cell of Cara, rhizoidal কারা একটা অ্যালগি, ঠিক আছে? এই কারাতে যে রাইজয়েড রুট লাইক যে সেলস গুলো আছে রুটের মধ্যে, সেই জায়গাতে আছে ফিউ হান্ড্রেড। তবে এটা 25,000 পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল কোন জায়গাতে কতগুলো আছে বলো। অ্যানিমাল সেলে গলগি বডি পার্সেল কটা? একটা। লোয়ার অ্যালগিতে গলগি বডি পার্সেল কটা? একটা। প্লান্ট সেলে গলগি বডি পার্সেল কটা? প্লান্ট সেলে গলগি বডি পার্সেল কটা? 6 6 থেকে 12। ভেরি গুড, 6 to 12। রাইজোটাল সেল অফ কারাতে কটা? ফিউ হান্ড্রেড। এটা কত পর্যন্ত হতে পারে? 25,000 পর্যন্ত হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ। ভেরি গুড। নেক্সট, কোথায় থাকবে তার পজিশন কোন জায়গাতে?
পজিশন কোন জায়গাতে? দেখো এনসিআরটি বলছে, বা তুমি ডায়াগ্রামটা আমি যখন দেখাবো তখন দেখবে যে এই যদি নিউক্লিয়াস হয় তাহলে এইভাবে গলগির সিস্টার্নি গুলো বসে আছে, এইভাবে গলগির সিস্টার্নি গুলো বসে আছে। ওকে, তাহলে যখন অবজার্ভ করলেন জর্জ, বা যখন ক্যামিলো গলগি ফার্দার কাজগুলো করছেন, তারা যখন মাইক্রোস্কোপ নিয়ে দেখছেন, তারা যদি এমন কোনো একটা সেল দেখেন যে সেলে প্রোটিন সিনথেসিস খুব কম, তাহলে বলো তো সেই জায়গাতে আমরা রিডিউসড অ্যামাউন্টে কাকে পাবো? আরইআর কে পাবো, তাই না? যে সেলে হ্যাঁ, প্রোটিন সিনথেসিস কম সেখানে রিডিউসড অ্যামাউন্টে আরইআর পাবো। তাহলে সেই জায়গাতে আমরা দেখো বলো তো নিউক্লিয়াসের খুব কাছাকাছি কাকে পেয়ে যাব? গলগি বডিকে। তাহলে সেই জন্য Golgi এনসিআরটি body. লিখছে যে গলগি বডি ইজ প্রেজেন্ট নিয়ার দ্য নিউক্লিয়াস, ইজ প্রেজেন্ট নিয়ার দ্য নিউক্লিয়াস, তাই তো? গলগি বডি কোথায় আছে? নিউক্লিয়াসের কাছাকাছি আছে, বুঝতে পেরেছো? তবে এই নিউক্লিয়াসের কাছাকাছি এটা ম্যাক্সিমালি আমরা পাই যারা প্রোটিন সিনথেসিসের সঙ্গে ডিরেক্টলি জড়িত নয়, রিলেটেড নয়, বা আমরা যদি বলি এটা ম্যাক্সিমালি পাবো ইন কেস অফ ভার্টিব্রেটস, ভার্টিব্রেটস। কিন্তু যখন তুমি ইনভার্টিব্রেট এবং প্লান্টে যাবে, ইনভার্টিব্রেট অ্যান্ড ইন প্লান্টস, এটা কেমন বলতো? একটা জায়গাতে কনসেন্ট্রিক হয়ে আছে না ডিফিউজড? ডিফিউজড হয়ে থাকে। Golgi body ta present near the nucleus in case of vertebrates and in the cells where no protein synthesis takes place or a very few amount of protein synthesis takes place. অথবা আমরা বলতে পারি যে in case of invertebrate and in case of plants আমরা দেখব যে Golgi body সিস্টার্ন গুলো একটা জায়গাতে কনসেন্ট্রিক হয়ে আছে না ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, that is diffused. Okay, okay, হ্যাঁ, হ্যাঁ স্যার। great. আবার দেখো গলগি বডি অ্যাকর্ডিং টু देयर ফাংশন তুমি তার শেপ গুলো ডিফারেন্ট পেতে পারো। তাহলে যদি শেপ ডিফারেন্ট হয় তাহলে আরেকটা নাম এখানে অ্যাড করতে পারি, প্লিওমরফিক সেল অর্গানেল। প্লিওমরফিক সেল অর্গানেল, তাই না? তাহলে যদি প্লিওমরফিক সেল অর্গানেল বলে তার মানে কাকে বলতে চাইছে? Golgi body. জোন অফ এক্সক্লুশন কার সঙ্গে রিলেটেড? জোন অফ এক্সক্লুশন গলগি বডি। কারণ Golgi সেলে apparatus. যেখানে গলগি বডি আছে সেই জায়গার আশেপাশে যে একটা ক্লিয়ার সাইটোপ্লাজম, ক্লিয়ার সাইটোপ্লাজম অ্যারাউন্ড ইয়ার, সরি অ্যারাউন্ড জিবি, এটা গলগি বডি, ঠিক আছে? গিগাবাইট নয়। তাহলে গলগি বডির বাইরে তার আউটার সাইডে যে ক্লিয়ার সাইটোপ্লাজমসটা আছে সেই জায়গাটাকে আমরা বলি জোন অফ এক্সক্লুশন। তাহলে মোটামুটি একটা স্ট্রাকচারাল আইডিয়া পাওয়া গেল কোথায় কতগুলো থাকবে, কি কি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার আমরা একইভাবে গলগি বডির এলিমেন্ট গুলোতে যাই। যেমন আমরা পেয়েছিলাম এলিমেন্ট অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিতেও চলো আমরা দেখি কি কি এলিমেন্টস আমরা পাবো। ওকে, একটু লার্জার সেল ড্র করি। লেটস টেক দিস ইজ দ্য সেল, হিয়ার ইট ইজ দ্য নিউক্লিয়ার মেমব্রেন। দেখো এই জায়গাতে যে গলগি বডির সিস্টার্নি গুলো বসে আছে, তাহলে এই যে স্ট্রাকচার গুলো তাদেরকে আমরা কি নামে ডাকি? দিস আর দা সিস্টার্নি, দিস আর দা সিস্টার্নি। ক্লিয়ার? তাহলে এই কম্পোনেন্টটাকে আমরা কি বলছি? সব কম্পোনেন্ট আমাদের পড়ার দরকার নেই, যেখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করে সেই কম্পোনেন্টস গুলোতে আমি আসছি। ওকে, বলো ফার্স্ট কম্পোনেন্ট কি? সিস্টার্নি। Sternly. সেকেন্ড কম্পোনেন্ট টিউবল, এখানে কিছু টিবিউলস আছে, এখানে কিছু ভেসিকলস আছে, ওকে, আবার এখানে কিছু গলগিয়ান ভ্যাকিউলস আছে, গলগিয়ান ভ্যাকিউলস আছে। এখানে মেজরলি আমরা একটা জায়গা নিয়েই আলোচনা করব, কি সেটা? দ্যাট ইজ সিস্টার্নি। তাহলে কম্পোনেন্ট কি কি বলো গলগি বডির? সিস্টার্নি, টিবিউল, ভেসিকল, গলগিয়ান ভেসিকল, গলগিয়ান ভ্যাকিউল, ঠিক আছে? সিস্টার্নি, টিবিউল, ভেসিকল, গলগিয়ান ভ্যাকিউল। অনেক জায়গাতে আবার টিবিউলকে নেয় না, সেক্ষেত্রে তিনটে কম্পোনেন্ট এটাকে ডিভাইড করে, সিস্টার্নি, ভেসিকল এন্ড গলগিয়ান ভ্যাকিউল, ঠিক আছে? নেক্সট, তাহলে একটা পার্ট নিয়ে আমরা ডিসকাশনটাকে রেস্ট্রিক্টেড রাখবো, দ্যাট ইজ সিস্টার্নি। দেখো যে সিস্টার্নি গুলো আমরা টুয়ার্ডস দ্য নিউক্লিয়ার মেমব্রেন পাচ্ছি, বলো তো এগুলো কনভেক্স কিনা?
কনভেক্স তো, হ্যাঁ স্যার। তাহলে এটা টুয়ার্ডস দ্য সিস্টার্নি। এইটা কোন দিকে? টুয়ার্ডস দ্য, সরি সিস্টার্নি কেন হবে, এটা টুয়ার্ডস দ্য নিউক্লিয়ার মেমব্রেন। Nuclear membrane. তাহলে এটা হলো সিস্টার্নি টুয়ার্ডস দ্য নিউক্লিয়ার মেমব্রেন। আর এইটাকে আমরা বলছি সিস্টার্নি Towards the cell. টুয়ার্ডস দ্য প্লাজমা মেমব্রেন। স্ট্রাকচার কেমন? এইটা হলো কনভেক্স, এইটা কেমন? কনকেভ। ওকে, এর আউটার সাইডটা কনভেক্স, এর আউটার সাইডটা হচ্ছে কনকেভ। 3, যেটা কনভেক্স, এখান থেকে দেখো এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে ম্যাটেরিয়াল গুলো কোথায় আসলো? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোথায় আসলো? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর বলতো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সেটা আসবে কোথায়? এই সিস্টার্নি গুলোতে তো, টুয়ার্ডস দ্য নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে কোনো একটা স্ট্রাকচার ফরমেশন কোথা থেকে শুরু হচ্ছে? এদিক থেকে এই দিকে নাকি এদিক থেকে এই দিকে? কি তোমার মনে হয়? এই ডিরেকশনে তো? হ্যাঁ কি না বলো? এই ডিরেকশনে তো? হ্যাঁ স্যার। তাহলে এই যেটা নিউক্লিয়ার মেমব্রেনের দিকে আছে, এইটাকে কি আমি বলতে পারি এই ফেসটা হচ্ছে ফর্মিং ফেস? হ্যাঁ স্যার। দিস দ্য ফর্মিং ফেস। আর এই যে ফেসটা, এখান থেকে ম্যাটেরিয়ালটা ম্যাচিওর হয়ে রিলিজ হচ্ছে, তাহলে এই দিকটাকে আমরা বলতে পারি দিস ইজ ম্যাচুরেশন ফেস। তাহলে দেয়ার আর টু ফেসেস অফ গলগি সিস্টার্নি। তোমরা কি বুঝতে পারলে কার নাম ফর্মিং ফেস আর কার নাম ম্যাচুরেশন ফেস? হ্যাঁ স্যার। গ্রেট। যেটা ফর্মিং ফেস, এটাকে আমরা আরো বলি সিস ফেস। যেটা ম্যাচুরেশন ফেস, তাকে আমরা আরো বলি ট্রান্স ফেস। বলো, প্রত্যেকটা টার্মকে কোরিলেট করতে পারছো? কোনটা সিস, কোনটা ট্রান্স, কোনটা কনভেক্স, কোনটা কনকেভ, কোনটা নিউক্লিয়ার মেমব্রেনের দিকে, কোনটা প্লাজমা মেমব্রেনের দিকে, সব জায়গাগুলো ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গ্রেট গ্রেট। এই এক একটা সিস্টার্নি যদি নাও, তাহলে সিস্টার্নির মধ্যে এই যে স্পেসটা, এই লুমেনটা আমরা বলছি কতটা? দিস ইজ 60 to 90 অ্যাংস্ট্রম। আর এদের মাঝখানে এই যে স্পেসটা, এই স্পেসটা তুমি দেখবে ইট ক্যান এক্সটেন্ড আপ টু 100 to 300 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে বলো সিস্টার্নি কম্পোজিশন ক্লিয়ার? কোনটাকে আমরা বলছি সিস, ট্রান্স, বা এই যে আরো অ্যাসোসিয়েটেড ডেটাস গুলো, এই জায়গাগুলো সববার ক্লিয়ার হয়েছে? সিস্টার্নি অফ হ্যাঁ গলগি বডি ক্লিয়ার হ্যাঁ, এভরিবডি? হ্যাঁ স্যার। দেখো, সেল অর্গানেল তৈরির আমরা একটা ক্যাসকেড পাই। নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার মেমব্রেন থেকে আমরা কি তৈরি করলাম? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি তৈরি হলো বলো? টিবিউল মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি তৈরি হলো বলো? গলগি। গলগি অ্যাপারেটাস। আর গলগি থেকে আবার তৈরি হলো আমাদের লাইসোসোম। লাইসোজোম। তাহলে প্রোটিন গুলো লাইসোসোমে চলে গেল, আর যদি কিছু ম্যাটেরিয়াল স্টোর করা থাকে সেটা ভ্যাকিউলে চলে আসলো। ঠিক আছে, তাহলে গলগি থেকে কিছু লাইসোসোমে গেল ম্যাটেরিয়াল, আর কিছু ম্যাটেরিয়াল এসে কোথায় স্টোর হয়ে গেল? ভ্যাকুল। ভ্যাকিউল। তাহলে আমরা কি বুঝতে পারলাম নিউক্লিয়ার মেমব্রেন অন্যান্য সেল অর্গানেল ক্রিয়েশনের সঙ্গে কিভাবে রিলেটেড, আরইআর অন্যান্য সেল অর্গানেল ক্রিয়েশনের সঙ্গে কিভাবে রিলেটেড, এসিআর অন্যান্য সেল অর্গানেল ক্রিয়েশনের সঙ্গে কিভাবে রিলেটেড, গলগি অন্যান্য সেল অর্গানেল প্রোডাকশনের সঙ্গে কিভাবে রিলেটেড। বুঝতে পেরেছি আমরা প্রত্যেকে? এই সিকোয়েন্স কিন্তু এক্সামে তোমার দেখবে হেল্প করবে এক্সামে কোশ্চেন আনসার সলভ করতে, যে নিউক্লিয়ার মেমব্রেন, আরইআর, এসিআর, গলগি, লাইসোসোম। মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Great. হ্যাঁ স্যার। চলো আমরা একটু এগোতে থাকি ফাংশন অফ গলগির দিকে। ফাংশন অফ গলগি বলো। আমি প্রথমেই বলেছিলাম গলগি ইজ কনসার্নড উইথ সিক্রেশন এন্ড প্যাকেজিং, তাই না? একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিরেক্ট কোয়েশ্চেন এক্সামে জানতে চাইবে যে সেল অর্গানেল কনসার্নড উইথ সিক্রেশন এন্ড প্যাকেজিং অফ ম্যাটেরিয়াল। তাহলে সিক্রেশন এন্ড প্যাকেজিং অফ ম্যাটেরিয়ালের সঙ্গে কে রিলেটেড বলো? ডিরেক্ট আনসার গলগি। ভেরি গুড ভেরি গুড। ধরো আমি যদি তোমায় বলি যে পলিস্যাকারাইড সিক্রেশন এন্ড প্যাকেজিং, গবলেট সেল। পলিস্যাকারাইড কারণ মিউকাস পলিস্যাকারাইড, তাহলে পলিস্যাকারাইড কোন জায়গাতে?
মিউকাস কোন জায়গাতে বলো? গবলেট সেল। গবলেট সেল। আমি যদি বলি যে কোলাজেন সিক্রেশন এন্ড প্যাকেজিং, কোলাজেন কোন জায়গাতে? কানেকটিভ টিস্যু। কোলাজেনের সঙ্গে আরেকজন কি আছে বলো তো কানেকটিভ টিস্যুতে? দেখি আরেকটা প্রোটিন বলো। ইলাস্টিন। ইলাস্টিন, বাহ। Yes. আর আমি যদি বলি প্রোটিন, হরমোন, প্যানক্রিয়াস বলতে পারি। হ্যাঁ স্যার। ওকে, তাহলে সিক্রেশন এন্ড প্যাকেজিং কি বললাম? যে পলিস্যাকারাইড এটা গবলেট সেলে, কোলাজেন কানেকটিভ টিস্যুতে, প্রোটিন প্যানক্রিয়াসে। বুঝতে পেরেছো? হ্যাঁ Yes, sir. থাইরয়েড গ্ল্যান্ডে যদি তুমি যাও, থাইরয়েড গ্ল্যান্ডে, তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ডে হরমোন সিক্রেশন এর সঙ্গে কে রিলেটেড? গলগি বডি। কারণ আমি বারবার বলছি সিক্রেটারি ফাংশন মানে সেখানে কে থাকবে? গলগি বডি। ইয়ক ফরমেশন, ভাইটেলোজেনেসিস। ভাইটেলোজেনেসিস মানে এগ ইয়ক ফরমেশন। এগ ইয়ক ফরমেশন, তাহলে এগ ইয়ক ফরমেশনে টেক পার্ট করছে কে? গলগি বডি। নেক্সট, সেল প্লেট বা ফ্র্যাগমোপ্লাস্ট ফরমেশনে আছে তো গলগি বডি, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ। তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট ফরমেশন, সেখানেও তোমার কাছে গলগি বডি আছে। তারপর সবথেকে ইম্পর্টেন্ট ফাংশন, এক্সামে এই জায়গা থেকে কোশ্চেন জানতে চাইবে, আমি আই ওয়ান্ট ইউর 200% অ্যাটেনশন হিয়ার। দেখো, দ্যাট ইজ গ্লাইকোসাইলেশন। পরীক্ষায় কোশ্চেন আসবে যে গ্লাইকোসাইলেশন কোথায় হচ্ছে? সাইট অফ গ্লাইকোসাইলেশন, আনসার হলো গলগি বডি। মনে থাকবে? গ্লাইকোসাইলেশন মানে কি? অ্যাডিশন অফ সুগার। প্রোটিন আসলো, তার সঙ্গে সুগার অ্যাড করে দিল, দিয়ে গ্লাইকোপ্রোটিন হয়ে গেল। লিপিড আসলো, তার সঙ্গে সুগার অ্যাড করে দিল, গ্লাইকোলিপিড হয়ে গেল। তাহলে অ্যাডিশন অফ সুগার, এইটাকে আমরা বলছি গ্লাইকোসাইলেশন। আর গ্লাইকোসাইলেশন করে লাভ কি? গ্লাইকোসাইলেশন ইজ রেসপন্সিবল ফর সেল আইডেন্টিফিকেশন। গ্লাইকোসাইলেশন সেল আইডেন্টিফিকেশনের সঙ্গে রিলেটেড। তোমাদের সেল কোড মনে পড়ছে? সেল কোড, হ্যাঁ, sir. হ্যাঁ স্যার। সেল কোডটা কি বলো তো? সেল কোডটা কি? গ্লাইকোক্যালিক্স। গ্লাইকো তার কেমিক্যাল কম্পোজিশন কি? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। আর কি হতে পারে? গ্লাইকোপ্রোটিন। তাহলে পলিস্যাকারাইড মানে তো কার্বোহাইড্রেট আছেই, আর গ্লাইকোপ্রোটিন মানে প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট অ্যাড করা, সুগার অ্যাড করা। তাহলে আলটিমেটলি বলো তো তোমাদের কি মনে পড়ছে যে ওই স্ট্রাকচারটাকে, গ্লাইকোক্যালিক্সকে আমরা বলেছিলাম সেল আইডেন্টিফিকেশনে হেল্প করে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। গ্রেট। স্পার্মের অ্যাক্রোজোম কে ফর্ম করে? গলগি বডি। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফর্মস অ্যাক্রোজোমাল ক্যাপ অফ স্পার্ম। তাহলে দেখো এই হচ্ছে স্পার্ম। দেখো সাঁতার কেটে বেড়াচ্ছে স্পার্ম। এর মাথায় কে বসে আছে? এটা নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের উপরে একটা ক্যাপ বসানো আছে। এই যে ক্যাপটা, এই ক্যাপটাকে আমরা বলি অ্যাক্রোজোমাল ক্যাপ। আর এই অ্যাক্রোজোমাল ক্যাপটা কার বানানো? গলগি বডি। গলগি বডি। এই অ্যাক্রোজোমাল ক্যাপটা কিন্তু গলগি বডির বানানো। বোঝা গেল? নেক্সট বলো তো, লাইসোজোম ফরমেশন বলতে পারি এর একটা ফাংশন? হ্যাঁ, sir. ভেরি গুড, লাইসোজোম ফরমেশন ডেফিনেটলি বলা যেতে পারে। তাহলে লাইসোজোম ফরমেশন ইজ আনাদার ফাংশন অফ গলগি বডি। ওকে, যদি বলে ইন্ট্রাসেলুলার ট্রাফিকিং, ইন্ট্রাসেলুলার, দেখো এখান থেকে ছবিটা দেখলে বুঝতে পারবে যে এখান থেকে এখানে আসলো, সেখান থেকে আবার এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এই আসলো, এখান থেকে এই আসলো। তাহলে এই যে ট্রাফিকিং এর কাজটা, এটা কাকে বলবে? ইন্ট্রাসেলুলার ট্রাফিকিং। গলগি গলগি বডি। গলগি বডি। ওকে, তাহলে সিক্রেশন, তারপরে আমরা দেখলাম গ্লাইকোসাইলেশন, এগুলো ইউনিক ফিচার, তাই না? ইন্ট্রাসেলুলার ট্রাফিকিং, লাইসোজোম ফরমেশন, গ্লাইকোসাইলেশন, সিক্রেশন এন্ড প্যাকেজিং, এগুলো হচ্ছে স্পেশালি কার ফাংশন? দিস ইজ পারফর্মড বাই দ্য গলগি বডিজ। বলো ক্লিয়ার এভরিবডি? Golgi গলগি bodies. বডির স্ট্রাকচার, ফাংশন, সাইজ, শেপ আছে কোথায়, হ্যাঁ, স্যার। কোথায় বেশি, কোথায় কম। তাহলে একটু এনসিইআরটি তে যাই, কারণ আলটিমেটলি আমাদের তো পড়তে হবে এনসিইআরটি টাই।
চলো, Camillo Golgi 1898 first observed densely stained reticular structure near the nucleus. খুব একটা সত্যি কথা বলা আছে বলে তোমার মনে হয়? অবজার্ভ করেছিলেন কে? দ্যাট ওয়াজ অবজার্ভড বাই George. জর্জ, তাই না? জর্জ দিয়েছে, কি আর করা যাবে। আমি আবার বলে রাখি, যখন কোয়েশ্চেন এক্সামে আসবে এনসিআরটি তে যদি কোনো ডেটা খুব একটা ঠিকঠাক মনে না হয়, তবুও তুমি সেই ডেটাটা লিখেই এক্সামে নাম্বার পাবে। বুঝতে পারলাম? চলো, তাহলে যদি ডিরেক্টলি কোয়েশ্চেন জানতে চাই তোমার কাছে, যে গলগি অ্যাপারেটাস ওয়াজ অবজার্ভড বাই, চারটে অপশন আছে, সেখানে জর্জ বলে কেউ নেই, কাকে নেবে? ক্যামিলিও গলগি। Leo Golgi. These were later named as Golgi body after him. তাহলে নামটা তিনিই দিয়েছেন, এটা আমরা পড়লাম। They consist of many flat disc-shaped sac or cisternae. তাহলে একটা কম্পোনেন্ট আমরা কি পেলাম? দেখো এই প্রত্যেকটা কিসের ডায়াগ্রাম ড্র করা আছে এখানে? সিস্টাইনি। Cisternae. ওকে, এই সিস্টার্নি গুলো 0.5 to 1 মাইক্রোমিটার ডায়ামিটার। বারবার বলছি এক্সামে কোয়েশ্চেন আসবে। তাহলে ক্যামিলিও গলগি এটাকে অবজার্ভ করলেন, বললেন ইন দা ইয়ার 1898, এক্সামে কোয়েশ্চেন আসবে। আর এই সিস্টার্নি গুলো ডায়ামিটার কত? 0.5 মাইক্রোমিটার থেকে 1 মাইক্রোমিটার। দিস আর স্ট্যাকড প্যারালাল টু ইচ আদার। তাহলে তারা প্যারালালি বসে আছে কিনা বলো তো? varied number of cisternae are present in a Golgi complex. তাহলে নাম্বার অফ সিস্টার্নি এটা ভ্যারি করতে পারে। বলো তো কোন জায়গায় বেশি, কোথায় কম থাকবে? সিক্রেটারি সেলে বেশি থাকবে, নন সিক্রেটারি সেলে কম। Golgi cisternae are concentrically arranged near the nucleus with distinct convex cis or the forming phase and concave trans or the maturation phase. বলো, প্রবলেম হলো কারো লাইনটা পড়তে? না স্যার। The Yes, sir. cis and trans phase of the organelle are entirely different but interconnected. খুব ইম্পর্টেন্ট লাইন, এক্সামে এই লাইন দিয়ে কোশ্চেন এসছে। তাহলে বলো তো, সিস ফেস আর ট্রান্স ফেস দুটো টোটালি ডিফারেন্ট এন্টিটি তো। সিস ফেস ইজ টুয়ার্ডস দ্য নিউক্লিয়ার মেমব্রেন, ট্রান্স ফেস ইজ টুয়ার্ডস দ্য ফেজের কম্পোজিশন ডিফারেন্ট, কারণ তখন সবাই গ্লাইকোসাইলেশন শুরু হচ্ছে। ট্রান্স ফেজ দিয়ে যখন বেরোচ্ছে তখন কম্পোজিশন ডিফারেন্ট, কিন্তু দে আর ইন্টারকানেক্টেড টু ইচ আদার। The Golgi apparatus principally performs the function of packaging materials to be delivered either to the intracellular target or secreted outside of the cell. তাহলে গলগি যে সেলগুলো, এটা মেইনলি সিক্রেশনের সঙ্গে রিলেটেড। এটা হতে পারে সেলের ভেতরে সিক্রেশন হবে, অথবা হতে পারে সেল থেকে বাইরে আমরা কোনো একটা ম্যাটারকে সিক্রেশন করব। Material to be packaged in the form of vesicle from the ear and fused with the C space of the Golgi apparatus and move towards the maturation phase. লাইনটা কি বুঝতে পারলাম? তাহলে দেখো, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গায়ে এই বসে আছে ইয়ার। তাহলে ইয়ার থেকে দেখো প্যাকেট ভেসিকেল ফর্মে বেরোলো। এই ভেসিকেল গুলোকে আমরা কি বলি? টিভি, ট্রানজিশনাল ভেসিকল, মনে থাকবে টিভি। এই টিভিটা এসে কোথায় গিয়ে জুড়লো? বলো 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 বলো, এই টিভিটা এসে কোথায় জুড়লো? Golgi apparatus. সি সেল। তারপর আস্তে আস্তে মুভ করছে কোন দিকে? ট্রান্সের দিকে। বোঝা গেল গল্পটা? তাহলে আবার পড়ি লাইনটা। মেটেরিয়াল টু বি প্যাকেজড ইন দ্য ফর্ম অফ ভেসিকল ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম fused with the C space of the Golgi apparatus এবং মুভ করছে towards the maturation phase of the Golgi apparatus. বলো এবার ক্লিয়ার লাইনটা? Yes. This explain why the Golgi apparatus remain in close association with the endoplasmic reticulum. তাহলে বুঝতে পেরেছো কেন এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে ক্লোজ অ্যাসোসিয়েশনে থাকে? বিকজ their functions are interconnected, তাই না? A number of protein synthesized by ribosome on the endoplasmic reticulum are modified in the cisternae of the Golgi apparatus before the release from its transphase. তাহলে দেখো, আমরা কিছু রাইবোজোমে সিনথেসিস করা কিছু প্রোটিনকেও আমরা কিন্তু মডিফিকেশনস করছি। সেটা রাইবোজোম থেকে প্রথমে তৈরি হলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আসলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তারপর সেটা গলগি সিস্টার্নির মধ্যে আসলো। যখন গলগি সিস্টার্নির মধ্যে এন্টার করলো, তখন বলতো আলটিমেটলি এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ মডিফিকেশন সেই জায়গাতে রান করাচ্ছি। আর আলটিমেটলি রিলিজ হচ্ছে কোন জায়গা থেকে? ট্রান্সফেজ দিয়ে। যেন ট্রান্সফেজ দিয়ে যখন রিলিজ হচ্ছে, তখন আমরা এই ভেসিকেলকে কি নাম দিই?
এসভি, ওকে, সেক্রেটারি ভেসিকলস। আর লাইসোজোমও কিন্তু এক ধরনের সেক্রেটারি ভেসিকলস, তাই না? লাইসোজোম এটাও এক ধরনের সেক্রেটারি ভেসিকলস। Golgi apparatus is the important site of formation of glycoprotein and glycolipid. তাহলে এই পয়েন্টটাকে আমি কি হিসাবে বলেছি বলো? গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড ফরমেশনটাকে লিপিড দাও আর তুমি তাকে প্রোটিন দাও, ও কি করে দেবে? তোমরা আমায় লিপিড আর প্রোটিন দাও, আমি তোমায় কার্বোহাইড্রেট দেবো। তাহলে গ্লাইকোসাইলেশন করে দিল, গ্লাইকোসাইলেশন। তাহলে গ্লাইকোসাইলেশন যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রোটিন হয়ে গেল গ্লাইকোপ্রোটিন, লিপিড হয়ে গেল গ্লাইকোলিপিড। বলো, ক্লিয়ার প্রত্যেকের? Yes. তাহলে দুটো কম্পোনেন্ট ক্লিয়ার হয়েছে। একটা হলো ওয়ান ইজ আওয়ার Endoplasmic reticulum. Endoplasmic Golgi reticulum. apparatus. and second one is our Golgi apparatus. Golgi বলো, ক্লিয়ার 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 ক্লিয়ার? Yes, sir. Yes, sir.